নিজে ফর্সা তো তাই খুব অহংকার। ঠিক বলেছিস বলে মারিয়া উঠে পিছনের দিকের কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। সালমা সপ্তাহ খানিক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে এসে চেনে না, কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করছে বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। সালমা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মিশে, তাই যে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় সালমার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সৌন্দর্যের দম্ভ আছে বলে মনে হয়েছে তাদেরকে সালমা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথে সেই যমজ দুই বোনেও ভালোই কথা হয়, সেই সূত্রে সালমাও কথা বলেছে দু একবার। একজনের নাম সাবিহা, আরেকজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন, ওরাও তো বোধহয় সালমার মতোই অসুন্দর, কিন্তু ওদের এই কভার্ড পোশাক সালমার ভালো লাগেনি। এই জন্যই হাই হ্যালোর বাইরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্প গুজবে সময় কেটে যায় সালমার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তবে সালমার যে 4-5 বান্ধবী আছে তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে, বিধায় সবার একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে গ্রুপ স্টাডির সময় সব কজনই একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এইসব আনন্দ মুখরতার মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা চোখে পড়ে, তখন অজান্তেই বুকের বাঁ পাশটাতে চিনচিনে এক ব্যথা অনুভূত হয় সালমার। মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয়। আমি যদি সুন্দরী হতাম আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তবুও মনের মতো কাউকে স্বামী হিসেবে হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, আর না আছে সুন্দর সুদর্শন কোনো স্বামী। এইসব আনন্দ মুখরতার মাঝেও ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা চোখে পড়ে, তখনই অজান্তে বুকের বাঁ পাশটাতে চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় সালমার। মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয়। এভাবে ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় সালমার। প্রথম দিনে সালমাকে ইনসাল্ট করা সেই ম্যাম, যেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর সালমা পাশাপাশিই বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো সালমার কাছে। মধ্যবয়সী লোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর, ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি। অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন তিনি। প্রথম ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথমে নিজের পরিচয় দিলেন। আমি ডক্টর জাভেদ কায়সার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে সালমার কাছে। পড়ানোর মাঝে মাঝে প্রায়ই স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না। সেই ম্যামের মতো সে নয়ই। সপ্তাহ খানেক ক্লাস নেওয়ার মাঝেই স্টুডেন্টদের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ দুই বোনের মধ্যে থেকে সাবিহা পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন। এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার, সাবিহা। নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোফ্লেয়াসের অবস্থা কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন? সাবিহা আস্তে করে উত্তর দিল। জি স্যার। বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক ওপরের অঞ্চলে। স্যার বললেন। আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এই অঞ্চলে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন। সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বুঝতো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটা প্রশ্ন করলেন, ও সবগুলো ঠিকঠাক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন করেছেন, কিন্তু সাবিহার রাইসার মধ্যে থেকে কাউকে এই প্রথম দাঁড় করানোই সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে। কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মিশে না, তার উপর গ্রুপ স্টাডি বা আড্ডায়ও ওদের পাওয়া যায় না। তাই সবাই মনে ধরেই নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না। তাই সাগ্রহে সবাই শুনছিল ওরা উত্তর দিতে পারে কি পারে না। একটু পর স্যার আবার বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। জি স্যার, বলুন। ইসলামের পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি,
তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো, ভার্সিটিতে পড়ো, বোরকা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানো ইসলামে নিকাব পড়াটা বাধ্যতামূলক না। ইসলামে এত কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বোরকা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছুটা কম কষ্ট হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিহা। প্রত্যুত্তরে কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবে অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামের জায়েজ আছে, তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এ আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ অবশ্যই। স্যার, অধিকাংশ স্কলারদের মতে মুখ ঢেকে রাখা ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে ওটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না। এরকম ক্ষেত্রে বৈধ, সর্বাবস্থায় নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বাবস্থায় বৈধ। এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ, অর্থাৎ যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এরা সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কোরআন যেই মহামানবের উপর নাজিল হয়েছিল তিনি এর ব্যাখ্যাটা কীরকম বুঝেছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাবো তারা আমাদের থেকেও বেশি কভার, পলি, বোরখা, নিকাব, বড় ওড়না এবং মোজাসহ পর্দা করতেন। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামলো রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম, জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতটা সার্বক্ষণিকভাবে সঠিক নয়, তাই তো? স্যার, আমি তো স্কলার নয়, তবে আমার দুটো মতের সম্পর্কেই অল্প বিস্তর পড়াশোনা আছে। আমরা যদি সে সকল স্কলার কথাও ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেনি যে এটা করা উত্তম, তারাও ঢেকে রাখাকেই উত্তম বলেছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক আর টেনে টুনে পাস মার্কের মতো। আমার যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট মার্ক পাওয়ার সুযোগ থাকে তাহলে কেন আমি সেটা কষ্ট করব না স্যার? গুড পয়েন্ট, আসলে তুমি সঠিক বলেছ। বিষয়টা আসলে আমার এইভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কি না ঠিক বোঝা গেল না। স্যার চলে যাওয়ার পর সবাই অভ্যাস মতো গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সালমা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া, লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। সালমাকে চিন্তিত দেখে মারিয়া জিজ্ঞেস করলো, কি রে সালমা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো নিকাব খোলে না কখনো, কিভাবে দেখব? কেন বলতো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্য এই বোরকা নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রাইসা মেয়েটা যেই ব্যাখ্যা শোনালো তাতে তো মনে হয় ওরা আসলেই ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না পড়ছে তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হয়তো প্রায়ই। ওরা আসলে অনেক ধার্মিক। ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে সালমার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতেই দিনগত হতে লাগলো সালমার। তবে অবচেতন মনেই দিনকে দিন হতাশা আর উদাসীনতা এক অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখায়ও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সালমা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়েই পরীক্ষার আগের কদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল সালমা। স্টুডেন্ট হিসেবে বরাবর সে কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজ ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশা আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষ গত এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে খুব করে পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর।
রেজাল্ট আসলো খুবই খারাপ। সালমা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টেরও নিচে হবে তা বুঝতে পারেনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রাইসার রেজাল্ট দেখে বেশ অবাক হলো সালমা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিহা, আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই 3.78। পরদিন ক্লাসে এসে সালমা দেখলো ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দুবন্ত ক্লাসে তেমন সারা শব্দও করতো না, আর গ্রুপ স্টাডিতে তো কখনোই দেখা যায়নি ওদের। বাসায় পড়ে পড়ে এত ভালো রেজাল্ট! ওরা আসলেই অনেক মেধাবী হয়তো। সালমার মনটা কী ভেবেই যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, সালমা ক্লাসে এসে দেখলো মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই আজ ক্লাসে আসেনি মারিয়া। আগামী কয়েকদিনেও আসবে না। পরের দিন সালমা ক্লাসে দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না। বাঁ দিকে গিয়ে রাইসার পাশের সিটে বসলো। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো সালমা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায়ই রাইসা ও সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় সালমার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে বেশ কয়েকবার। মনে হয়েছে মেয়েটার বোধহয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না বিধায় রাইসা বা সাবিহা কেউই সালমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বাদিকে গিয়ে বসলো। সালমাও ওদিকেই বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস পাওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরেই জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে, লাস্ট ক্লাসটা 1:45 মিনিটে। যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুম প্রায় খালিই থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দু বোন। সাবিহা রাইসাকে বলল, রাইসা ক্লাস শুরু করতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নিই। হ্যাঁ চলো। বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে, ওখানে আরও কয়েকজন আপুও নামাজ পড়তে আসেন। আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ এসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হয়ে যাবে। এরপর 3জন মিলে কমন রুমের দিকে গেল। সালমা তখন পিছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নেই। নামিরাকে জিজ্ঞেস করলো, মারিয়া কই রে? ও তো বোধহয় সাবিয়াদের সাথে কমন রুমে গেল। এই সময়ে কমন রুমে? নামাজে যাচ্ছে বললো। ও আচ্ছা। সালমার মনে পড়লো এর আগেও যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুই বোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখেনি। প্রশ্ন জাগে সালমার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় সালমা। গিয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল্য স্বরে মারিয়াকে বলল, কিরে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। আম্মুর জন্য দোয়া করছি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি, ট্রিটমেন্ট তো চলছে। চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা আর রাইসারও নামাজ শেষ। সালমার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে সালমা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সালমা। মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, না, আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে চলে এলাম। কি ভেবেই যেন সালমা একটু থেমে রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা, আল্লাহ কি যে কারো দোয়া কবুল করেন? দোয়া কবুল হওয়ার কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে দোয়া করলে কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুলল রাইসার মুখের দিকে তাকিয়ে সালমা যেন আকাশ থেকে পড়ল। এত সুন্দরী কি মানুষ হয়? গল্প উপন্যাসের ডানা কাটার পরীর রূপের বর্ণনা সালমা অনেক পড়েছে। গ্ল্যামার জগতের সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্যও অনেক দেখেছে, কিন্তু রাইসা যেন গল্প উপন্যাসের পরী রূপের থেকে বর্ণনাতীত রূপসী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রাইসার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন বনে যাবে। ওর চেহারার লাবণ্যময়তা যেন যে কারো দৃষ্টিকে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখা অবয়ব, সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘ মুক্ত শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজমান ওই মুখে।
কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় সালমা। রাইসার কথায় সংবিত ফিরে পায়।